সুস্মিতা কিছুতেই তার শ্বশুরবাড়ির সাথে সংসার করতে পছন্দ করে না। সে সব সময় আরাম করতে চায়, রান্না বান্না করতে চায় না, ঘরের কোনো কাজও করতে চায় না। তাকে যদি কিছু বলতে আসা হয় তাহলে সে সবার সাথে ঝগড়াঝাটি করে থাকে। সে প্রতিটা মুহূর্তে তার শাশুড়ি মাকে কথা শোনায় এবং সংসার ভেঙে দেওয়ার কথা বলে, যার ফলে তন্দ্রা দেবী এরকম জ্বালা যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারে না। ছোট ছেলের বিয়ে দিয়ে এবার বাড়িতে ছোট বউ নিয়ে আসতেই হবে, না হলে বড় বৌমা যা বার বেড়েছে তাতে আমার সংসার কিছুদিনের মধ্যেই ভেঙে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না। অনেক কষ্টে আমি সংসার গুছিয়েছি, তাই আমি আমার বড় বৌমাকে ওর মনের অভিসন্ধি পূরণ হতে দেব না। কয়েকদিনের মধ্যেই তন্দ্রা দেবী পারমিতা নামে এক মেয়ের সাথে তার ছোট ছেলের বিয়ে ঠিক করে, কিন্তু বিষয়টা সুস্মিতার মোটেই পছন্দ হয় না। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ধুমধাম করে রাজ এবং পারমিতার বিয়ে হয়। বিয়ের পর অসহ্যকর একেবারে। আগে আমার বর টাকা রোজগার করে এই বুড়ো বুড়ি দুজনকে পুষতো, কিন্তু এখন ছোট ভাই, ছোট ভাইয়ের বউ সবাইকেই পুষতে হবে। এই সংসার থেকে কবে যে আমি আলাদা হতে পারবো কি জানি। কতবার রাহুলকে বলেছি আমাদের জন্য একটা আলাদা ফ্ল্যাট দেখতে, কিন্তু কিছুতেই আমার কথা শুনবে না। যত সব বাবা মা ভাই ভক্ত হনুমান। সুস্মিতা ক্ষণে ক্ষণে তার শ্বশুরবাড়ির লোকেদের উপর ভীষণই রেগে যায়। অন্যদিকে পারমিতা একেবারে ভিন্ন স্বভাবের মেয়ে, কারণ সে সবসময় শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং বাড়ির প্রত্যেককেই সম্মান দিয়ে কথা বলে। সে সবার সাথে মিলেমিশে একই সংসারের মধ্যে থাকার কথা ভাবে। তার মাথায় কখনোই ঘর সংসার ভাঙার চিন্তা আসে না। বড় বৌমা, আজকে ছোট বৌমা প্রথম রান্না করবে, তাই তুমি গিয়ে ওকে একটু সাহায্য করো। আমার শরীরটা একদম ভালো নেই, তাই আমি ওকে সাহায্য করতে পারবো না। তুমি তো ভালো করেই জানো রান্নাঘরে কোথায় কি আছে, তাই তুমি ওর সাথে একটু যাও, কেমন? আমার বইয়েই গেছে, এখন আমি ঘুম থেকে উঠতে পারলাম না, আর আপনি আমাকে রান্নাঘরে যেতে বলছেন? আমি কাউকে কোনো হেল্প করতে পারবো না। আমি কি কোনো দানছত্র খুলে বসেছি? যান এখান থেকে, এখনই বেরিয়ে যান বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, তুমি রাগ করো না। আমি রান্নাঘরে গিয়ে নিজের মতো বুঝে সব দেখে শুনে রান্না বান্না করে নিচ্ছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসো, আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। ছোট বৌমার এরকম মিষ্টি ব্যবহার দেখে তন্দ্রা দেবী খুব খুশি হয়, কিন্তু সুস্মিতা জ্বলে ওঠে। পারমিতা তখনই রান্নাঘরে গিয়ে সবার জন্য লুচি, আলুর দম এবং বিভিন্ন রকম জলখাবার বানিয়ে নিয়ে আসে। সকালবেলা অত ভালো ভালো খাবার দেখে সবাই খুবই খুশি হয়। বাহ পারমিতা, তুমি তো খুব সুন্দর রান্না করেছো। কতদিন ফুলকো ফুলকো লুচি আর আলুর দম খাই না, আজকে পেট ভরে লুচি আর আলুর দম খাবো। হ্যাঁ, তুমি শুধু পড়ে পড়ে লুচি আলুর দম খাও। কতবার বলেছি এরকম তেলযুক্ত খাবার বেশি খাওয়া উচিত নয়। পারমিতা, তুমি এসব রান্না করেছো কেন? আর মা, আপনি জানেন না আমি সকালবেলা ব্রেকফাস্টে ওটস আর ফল খেতে পছন্দ করি? আমার পছন্দ সবাই গুলিয়ে ফেলেছে, সেই কারণেই আমার একসাথে থাকতে মোটেই ইচ্ছা করে না। রাহুল, তোমাকে কতবার বলেছি আমাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করো, যেখানে আমি আমার মতো সংসার করব, রান্না বান্না করব। তা নয় সবার মধ্যে থাকবে, সবার খাওয়া পড়ার দায়িত্ব নেবে, আর আমরা আমাদের পছন্দ মতো খাবার খেতে পারবো না। ঠিক আছে সুস্মিতা, সকাল সকাল এখন ঝামেলা শুরু করো না। আজকে একদিন লুচি আর আলুর দম খেলে কিচ্ছু হবে না। কি হবে কি হবে না সেটা তুমি ঠিক করে দেবে। আমি আজকেই বাপের বাড়িতে চলে যাব, আমার ভালো লাগছে না। না না বৌমা, তুমি রাগ করো না। আমি রান্নাঘরে গিয়ে তোমার জন্য ওটস বানিয়ে দিচ্ছি আর ফলও কেটে দিচ্ছি। আসলে ছোট বৌমা নতুন তো, তাইও বুঝতে পারিনি। আমিও তো বলতে ভুলে গিয়েছিলাম। না না মা, আপনি কেন যাবেন? আমি দিদির জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি। দিদি, এইটুকু একটা বিষয় নিয়ে ঝামেলা করার কোনো দরকার নেই। তুমি দয়া করে আজকে বাপের বাড়িতে যেও না। আমার যদি কোনো ভুল হয়ে যায় দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দিও। এভাবে পারমিতা বিষয়টাকে ঠান্ডা করে দেয়। সে তখনই রান্নাঘরে গিয়ে বড় জায়ের পছন্দ মতো খাবার দাবার নিয়ে আসে, তাই সুস্মিতা কিছুই আর বলতে পারে না। দেখতে দেখতে এভাবেই কিছুদিন পেরিয়ে যায়। এমনই একদিন, এ কি, আমার আলমারি থেকে 1000 টাকা কোথায় উধাও হয়ে গেল? আমি কতবার বলেছি আমার আলমারিতে কেউ হাত দেবে না, কিন্তু কেউ আমার কথা শুনবে না। এই বাড়িতে সব লোকেরা একদম চোর, পুরো বাড়িটা চোরদের রাজত্ব হয়ে গেছে। কি হয়েছে দিদি, তুমি সকাল সকাল চিৎকার করছো কেন?
আমার আলমারি থেকে 1000 টাকা গায়েব হয়ে গেছে। কিছুদিন আগে তুমিই তো আমার আলমারি পরিষ্কার করছিলে, তার মানে তুমি আমার আলমারি থেকে 1000 টাকা চুরি করেছো? রাহুল দেখো, তোমার ছোট ভাইয়ের বউ এখন আমার আলমারি থেকে টাকা চুরি করছে। এই কারণেই আমি তোমাকে বলেছিলাম চলো আমরা আলাদা থাকি, না হলে কিন্তু একদিন আমাদের সব ধন সম্পত্তি শেষ হয়ে যাবে। না না, আমি কেন তোমার টাকা চুরি করতে যাব? আমি সত্যি চুরি করিনি। আর তুমি কথায় কথায় ঘর ভাঙার কথা বলো কেন দিদি? এটা কি একটা ঘর ভাঙার বিষয় হলো? সমস্যা হলে সেটাকে সমাধান করতে হবে, তুমি সংসার ভাঙার কথা বলবে কেন? চোরের মায়ের বড় গলা, কি সমস্যা সমাধান করবে তুমি? আসলে রাহুল, বিষয়টা হচ্ছে আমি আর তুমি যদি আলাদা থাকতে শুরু করি তাহলে এতে সংসারে টান পড়বে। এরা তো নিজেরা বেশি টাকা ইনকাম করতে পারবে না, তাই আমাকে আর তোমাকে আলাদা করে দিতে চায় না। একই সংসারের মধ্যে থেকে আমাদের সব টাকা নিয়ে নিতে চাই। ঠিক আছে, তোমরা এখন চুপ করো। আর সত্যিই তো পারমিতা, আমি তো কিছুদিন আগেই দেখলাম তুমি আমাদের আলমারি পরিষ্কার করছিলে, তাহলে 1000 টাকা কোথায় গেল? রাহুল এভাবে পারমিতাকে প্রশ্ন করলে রাজের ভীষণই খারাপ লাগে। তাই তখনই রাজ তার দাদার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। দাদা, তুই তোর বউয়ের কথা শুনে আমার বউকে খারাপ খারাপ কথা বলতে পারিস না। ও সারাদিন বাড়ির কাজ করে, রান্না বান্না করে, সংসারের দেখাশোনা করে, এমনকি তোর বউ যা বলে সব কাজ করে দেয়। আর সেদিনকে তোর বউ নিজে আমার বউকে আলমারি পরিষ্কার করতে বলেছিল, আর এখন তুই আর বড় বৌদি মিলে পারমিতাকে জোড়াপাবাদ দিচ্ছিস। ওই দেখো, তোমার ভাই আবার বউয়ের হয়ে ঝামেলা করতে শিখেছে। চালাতন। এভাবেই বাড়িতে ঝামেলা সৃষ্টি হলে পারমিতা ভালো করে তার বড় জায়ের আলমারি চেক করে দেখতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে তার বড় জায়ের একটা দামি শাড়ির মধ্যে থেকে 1000 টাকার নোট বার করে। সেই মুহূর্তে সুস্মিতার চোখ মুখ লজ্জায় একেবারে লাল হয়ে ওঠে। সে কি বলবে কিছুই বুঝতে পারে না। আমি তোমার টাকা চুরি করিনি দিদি, এমনকি আমি যখন তোমার আলমারি পরিষ্কার করছিলাম তখন আমি তোমার কোনো টাকাও দেখতে পাইনি। এই নাও তোমার 1000 টাকা। তুমি মনে হয় তোমার শাড়ির ভাঁজের ভেতরে টাকাটা রেখে দিয়েছিলে আর তারপর ভুলে গেছো। পারমিতা এই কথা বললে রাহুলও লজ্জায় পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেকদিন ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে সুস্মিতা বাড়ির দুই ছেলের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে। আরে লাভলি, তোরা চিন্তা করিস না, আমি তো বলেছি আজকে আমি তোদের সাথে পার্টি করব। ডোন্ট ওয়ারি, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমরা ক্লাবে তোর জন্য ওয়েট করছি। বেশি লেট করিস না, সব ড্রিঙ্কস কিন্তু শেষ হয়ে যাবে। এই শুনে সুস্মিতা ফোন রেখে তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। সে যখন সেজে গুজে ওয়ান পিস পরে বাড়ি থেকে বেরোবে এমন সময় পারমিতা তাকে বারবার পার্টিতে যেতে বারণ করে, কিন্তু সুস্মিতা কোনো কথা শোনে না। সুস্মিতা তার নিষেধ অমান্য করেই পার্টি করতে চলে যায়। রাত্রিবেলা যখন সুস্মিতা ড্রিঙ্ক করে বাড়িতে ফিরে আসে তখন তোমার এত বড় সাহস, তুমি পার্টি করতে গিয়েছিলে? তুমি বিয়ের আগে তো অনেক কিছু করেছো, কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন তুমি এসব করছো কেন? কেন, এতে ক্ষতির কি আছে? আর আমি তো যাওয়ার সময় তোমার ছোট ভাইয়ের বউকে বলে গেছি, ও বলেছে বাড়ির সব কাজ করে দেবে আর আমি পার্টি করতে পারি, তাই জন্যই তো আমি পার্টিতে গিয়েছিলাম। পারমিতা, তুমি তোমার বড় বৌদিকে পার্টি করতে যাওয়ার জন্য বারণ করতে পারোনি? তুমি আবার উস্কে দিচ্ছ, তার মানে তুমি এই সংসারে ভাঙন ধরাতে চাও, তাই না? আমি তো তোমার থেকে এটা আশা করতেই পারিনি। সবার সামনে যাতে আমার বউয়ের অপমান হয় তাই তুমি এই কাজ করছো। দাদা, আমি এরকম কিছুই করিনি। আমি আপনার বউকে অনেকবার পার্টিতে যেতে বারণ করেছিলাম, কিন্তু দিদি আমার কথা শোনেনি। ঠিক আছে, এখন ঝামেলা করবেন না, হয়তো আমারই ভুল হয়েছে, তাই আমি ক্ষমা চাইছি। কিন্তু এখন দিদির দিকে তাকানো বেশি দরকার। দিদিকে আমি ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিচ্ছি, তারপর খাইয়ে দেব, জল দিয়ে মাথা ধুইয়ে দেব, তাহলে দিদি ঠিক হয়ে যাবে। এই বলে পারমিতা তার বড় জাকে ঘরে নিয়ে যায়, তাকে খাবার খাইয়ে দেয়, জল দিয়ে তার মাথা পরিষ্কার করে দেয়। তাই কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা ঘুমিয়ে পড়ে। এভাবেই পারমিতা সব সময় সংসারের খেয়াল রাখে। সুস্মিতা চাইলেও আর কিছু করতে পারে না। সংসার ভাঙতে গিয়ে দিনে দিনে যেন তার সংসার আরো মজবুত হয়ে ওঠে। একদিন আমি আজকে এমন কাণ্ড ঘটাবো যাতে আর কেউ এক সংসারে থাকতে না পারি। সংসার আলাদা করতেই হবে। আমি নিজের মতো নিজের লাইফ লিড করতে পারি না। যা খেতে ইচ্ছা হয় যখন তখন খেতে পারি না। সব সময় বিশ্রাম করলে ঘরের মধ্যে কেউ না কেউ চলে আসে। সত্যি অসহ্যকর, কিন্তু আজকের পর থেকে সেটা আর হবে না। এই ভেবে সুস্মিতা তার শাশুড়ি মা এবং পারমিতার সাথে সিঁড়ি থেকে নামতে শুরু করে, কিন্তু তখনই সুস্মিতা ইচ্ছা করে নাটক করে সিঁড়ি থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। কিন্তু তাদের সিঁড়িটা নিচু হওয়ায় সুস্মিতা শুধুমাত্র হাতে পায়ে চোট লাগে, এছাড়া তার কিছুই হয় না। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। আমার শাশুড়ি মা ছোট যা আমাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। রাহুল, তুমি কোথায়? আমাকে বাঁচাও।
রাহুল তখন ঘরে বসে অফিসের কাজ করতে ব্যস্ত থাকে, কিন্তু তখনই বউয়ের গলার আওয়াজ শুনে সে তখনই বাইরে ছুটে আসে। বউয়ের এরকম অবস্থা দেখে সে ভয় পেয়ে যায়। রাহুল তখনই সুস্মিতাকে ঘরে নিয়ে যায় এবং বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। সুস্মিতা সুস্থ হয়ে গেলেও সে রাহুলকে এমন ভুলভাল বোঝায় যে রাহুল এবার আর কিছুতেই এক সংসারে থাকতে চায় না। দেখ ভাই, আজকে মা আর তোর বইয়ের জন্য আমাদের অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারতো, তাই আমি আর তোদের সাথে একই সংসারে থাকা পছন্দ করছি না। কেননা কখন যে কি একটা বিপদ হয়ে যাবে, তার থেকে ভালো আমরা সংসার ভেঙে নিজেদের মতো সংসার তৈরি করবো, বুঝেছিস? রাহুলের কথা শুনে তার পরিবারের লোকেদের খুবই খারাপ লাগে। পারমিতা হাজার চেষ্টা করেও সংসার ভাঙনের কথা আর থামাতে পারে না। সুস্মিতা এবং রাহুল দুজনে মিলে তাদের তিনজনকে বাড়ি থেকে বার করে দেয়। রাজ বাধ্য হয়ে তাদের তিনজনের জন্য একটা ফ্ল্যাট রেন্টে নিয়ে নেয়। তারা এখন যে যার মতো সংসার করতে থাকে। সুস্মিতা এখন যখন ইচ্ছা ঘুম থেকে ওঠে, রান্না বান্না করতে চাইলে রান্না করে কিংবা কখনো করে না। সবসময় বন্ধুদের সাথে ঘুরতে চলে যায়। ঘরবাড়ির প্রতি সে কোনোই খেয়াল রাখে না, কখনো বডির জামা কাপড়ও কাচতে চায় না, যার ফলে ধীরে ধীরে রাহুলের এবার ভীষণই অসুবিধা হয়। যে কদিন আমরা একসাথে মিলেমিশে ছিলাম, বাড়িটাকে দেখতে কত ভালো লাগতো, কিন্তু এখন তুমি বাড়ির অবস্থা কি করে রেখেছো বলো তো? চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে পড়ে আছে। রান্নাঘরে গিয়ে রান্না করো না, সবসময় ঘুমিয়ে থাকো, বন্ধুদের সাথে গল্প করো। আমি অফিসে যাওয়ার সময় খেতে পাই না ঠিকঠাক মতো, টিফিনও পাই না। এখন তো দেখতে পাচ্ছি কিছুই না। পারমিতা অনেক ভালো ছিল, ও সবসময় ভাইয়ের মতো খুব খেয়াল রাখতো, এখন আমাদের অসম্মান করতো না। তাই আমি এখন বুঝতে পারছি যে সংসার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি খুব ভুল করেছি। রাহুল এমন কথা বললে সুস্মিতা খুবই লজ্জিত হয়ে পড়ে। আমি আবারও সংসার জোড়া লাগিয়ে দেবো, তাতে তোমার যদি সমস্যা হয় তুমি বাপের বাড়িতে চলে যেতে পারো, কিন্তু আমি আর ওদের ছাড়া থাকতে পারবো না। বাপের বাড়ি চলে যাওয়ার কথা শুনে সুস্মিতা খুবই ভয় পেয়ে যায়, তাই সে আর কোনো কথা বলে না। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে মিলে রাজ, পারমিতা এবং তন্দ্রা দেবীর কাছে যায়। তারা দুজনে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিজেদের পরিবারের লোকজনকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তারপর থেকে সুস্মিতা আর কখনো ঘর ভাঙার কথা চিন্তাও করতে পারে না। সে তার পরিবারের সাথে হাসি খুশি মিলেমিশে সংসার করতে থাকে। কুন্তি দেবী তার 5 ছেলে ও বৌমার সঙ্গে বাস করে। তাদের 5 ভাইয়ের শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় একটা ধাবা ছিল। সেই ধাবায় তারা 5 ভাই মিলে নানান রকমের খাবার তৈরি করত। তাদের তৈরি করা খাবার খুবই সুস্বাদু হওয়ায় ওই এলাকার সকলেই তাদের ধাবায় সচরাচর খাওয়া দাওয়া করত। সবসময় তাদের ধাবায় ভিড় লেগেই থাকত। 5 ভাই তাদের দোকানের কাস্টমারদের সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যেত। একদিন 5 ভাই বাড়িতে ফিরে এসে তাদের মাকে বলে, মা, উপরওয়ালার কৃপায় আমাদের ধাবা খুব ভালো চলছে আর আমাদের ইনকাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তা তো হবেই। আমার ছেলেরা যে দিনরাত এত পরিশ্রম করছে, আরো উন্নতি কর বাবা তোরা জীবনে। আমি সব সময় উপরওয়ালার কাছে এই প্রার্থনা করি। মা, তোমার সঙ্গে আমাদের একটা কথা ছিল। আমরা 5 ভাই ঠিক করেছি যে আমরা অন্য একটা শহরে আমাদের ধাবা খুলবো। এই ধাবাটাও থাকবে। আমরা যদি 2টো ধাবা চালাতে পারি তাহলে আমাদের ইনকাম আরো বেড়ে যাবে। ঠিক আছে, এসব কথা পরে হবে। আগে তোরা আমার কথা শোন। তোদের তো বিয়ের বয়স হচ্ছে, তোরা কবে বিয়ে করবি? আগে বিয়েটা কর, তারপর তো ব্যবসার কাজ নিয়ে ভাববি। এমনিও তোরা সবসময় ধাবাতে ব্যস্ত থাকিস, আর আমি সারাদিন বাড়িতে একা একা থেকে বিরক্ত হই। ঠিক আছে মা, তোমার যেটা ঠিক মনে হয় তাই করো। কুন্তি দেবী তার 5 ছেলের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। কয়েক মাসের মধ্যেই সে তার 5 ছেলের বিয়ে দিয়ে দেয়। কুন্তি দেবীর 5 বৌমারা তার ছেলেদের থেকে সম্পূর্ণ বিপরীত ছিল, কারণ তার 5 ছেলেদের মধ্যে খুবই একতা ছিল। তারা শুধু ধাবার কাজের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই মিলেমিশে কাজ করত। তাদের মধ্যে কখনো ঝগড়া ঝামেলা কিছুই হতো না, কিন্তু তাদের বউদের মধ্যে সবসময় ঝগড়া ঝামেলা লেগেই থাকতো। বাড়ির কাজ করা নিয়ে প্রত্যেক দিন তাদের মধ্যে ঝগড়া হতো। মা, আমরা যে অন্য শহরে ধাবা খুলবো বলেছিলাম না, সব ব্যবস্থা হয়ে গেছে। আমরা দোকান ভাড়া নিয়েছি। আমরা 5 ভাই 2-1 দিনের মধ্যেই অন্য শহরে চলে যাব। 5 ভাই শহরে চলে যাবি মানে? তাহলে আমাদের এখানকার ধাবাটা কি হবে? ওটা কে সামলাবে? মা, আমরা 5টা কাজের লোক রেখেছি, ওরাই আমাদের ধাবা সামলাবে। না না, তা আবার হয় নাকি? এভাবে বাইরের লোকের কাছে ধাবা ছেড়ে দিয়ে তোরা অন্য জায়গায় থাকবি, এরকম করলে তো ব্যবসা মাথায় উঠে যাবে। বাড়ির একজনকে অন্তত সেখানে থাকতেই হবে। তোমরা বেকার বেকার লোককে কাজে রাখছো। আমরা 5 বৌমা আছি তো, আমরা 5 জন মিলে আমাদের ধাবা সামলাবো। কি তোমরা ধাবা সামলাবে?
তোমরা বাড়িতে একবেলা রান্না করতে চাও না আর তোমরা ধাবায় কাজ করবে? তোমাদের কোনো আইডিয়া আছে ধাবাতে তোমাদের কত কাজ করতে হবে? এক একটা কাস্টমার আলাদা আলাদা খাবার অর্ডার করে, সবার জন্য আলাদা আলাদা খাবার তৈরি করতে হয়। তোমরা তো শুধু ঝগড়া করতে শিখেছো, এছাড়া তোমাদের মধ্যে কোনো গুণ নেই। নিজেদের বরের সামনে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পাঁচ বৌমা অপমানিত বোধ করে। না মা, আপনি আমাদের এমন বলবেন না। আমরা জানি বাড়ি আর ধাবা টোটালি আলাদা, আর আমরা কি কোনো কাজের নই? আমরা যথেষ্ট বুদ্ধিমতী, আর আমরা আমাদের ধাবা খুব ভালো মতোই সামলাবো। আপনি আমাদের দায়িত্ব দিয়েই দেখুন না। মা, ওরা যখন বলছে তখন ওদের দায়িত্ব দিয়ে দেখি না। আর এমনিও মেয়েরা এখন সব পারে, ওরা চাইলেই অনেক কিছু করতে পারবে। ঠিক আছে মা, আমরা চলে যাওয়ার পর আমাদের এই ধাবাটা ওরা 5 জনই সামলাবে। দু একদিনের মধ্যেই বাড়ির ছেলেরা সবাইকে বিদায় জানিয়ে অন্য শহরে চলে যায়। পাঁচ বৌমা সকাল সকাল তাদের ধাবায় গিয়ে উপস্থিত হয়। ওরে বাবা, সত্যিই তো আমাদের ধাবাটা তো দেখছি অনেক বড়। এত বড় ধাবা হবে আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আমাদের বরেরা যেরকম ভাবে ধাবায় কাজ করত, আমাদেরও এখন থেকে ধাবার কাজগুলো সামলাতে হবে। চলো এবার যে যার কাজে লেগে পড়ো, এখনই কাস্টমাররা চলে আসবে। কিছুক্ষণ পর সেখানে একটা লোক আসে। এই যে, আমাকে 2টো আলু পরোটা দাও তো। হ্যাঁ স্যার, আপনি বসুন, আমরা এক্ষুনি তৈরি করে দিচ্ছি। এই মোনালি, তাড়াতাড়ি করে আলুর পরোটা তৈরি কর, আমি আটা মেখে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মোনালি কাস্টমারকে 2টো আলুর পরোটা খেতে দেয়। এই নিন স্যার, আলুর পরোটা। এ কি, শুধু আলুর পরোটা? শুধু আলুর পরোটা খাওয়া যায় নাকি? এখানে তো আগে আলু পরোটার সঙ্গে ধনেপাতা চাটনি দেওয়া হতো। কোথায় চাটনি? হ্যাঁ, কোথায়? সরি স্যার, আমি এখনই আনছি, আপনি বসুন। মোনালি ধাবার মধ্যে গিয়ে বলে, এই ওই কাস্টমারটা তো ধনেপাতার চাটনি চাইছে, আমি তো চাটনি বানাইনি, এবার কি হবে? তোর মাথায় কি একটুও বুদ্ধি নেই? শুধু আলুর পরোটা দিয়ে এলি, একটা দায়িত্ব দিলাম সেটাও ঠিক করে করতে পারলি না তুই। নে তাড়াতাড়ি এবার চাটনিটা করে ফেল, কাস্টমারটা বসে আছে। দিদি, ধনেপাতার চাটনি করতে তো এখন অনেক সময় লাগবে, ততক্ষণ কি কাস্টমার বসে থাকবে? মোনালি দিদি, তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? বাড়িতে যখন তুমি আলুর পরোটা খাও, তখন কি তুমি শুধু খাও? তখন তো তুমি নানান রকমের চাটনি, আচার, টক দই দিয়ে খাও, আর কাস্টমারদের বেলায় তুমি শুধু আলুর পরোটা দিলে। আরে বাবা, তোরা একটু শান্ত হ। তোদের জন্য তো দেখছি কাস্টমার এবার পালাবে। আমি এক কাজ করি, কাস্টমারকে টক দই দিয়ে আসি। মোনালি টক দই নিয়ে কাস্টমারের কাছে যায়। সরি স্যার, ক্ষমা করবেন, আসলে আজকে ধনেপাতার চাটনি নেই। আপনি প্লিজ টক দই দিয়ে খেয়ে নিন, পরের দিন থেকে আপনি ধনেপাতার চাটনি পেয়ে যাবেন। কি, তোমাদের ইচ্ছে মতো খাবার খেতে হবে নাকি? আমি টক দই খাই না, টক দইতে আমার অ্যালার্জি আছে। থাক, আলুর পরোটা আমি রেখে গেলাম, তোমরাই খেয়ে নিও, আমি অন্য দোকানে চলে যাব। এই বলে কাস্টমারটি সেখান থেকে চলে যায়। কাস্টমারটি চলে যাওয়ার ফলে পাঁচ বৌমা একে অপরকে দোষারোপ করে আবার ঝগড়া করতে শুরু করে। ঠিক সেই সময় তাদের ধাবায় আরো কিছু কাস্টমার আসে। এই যে, আপনারা আমাদের অর্ডারগুলো লিখুন। শুনছেন? এদিকে শুনুন, আপনারা এভাবে ঝগড়া করছেন কেন? ধাবা খুলে বসে আছেন ঝগড়া করার জন্য নাকি কাস্টমারদের খাবার দেওয়ার জন্য? আরে দাঁড়ান তো, দেখছেন না একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, কি যেন বলছিলি? আমার জন্য কাস্টমারটা চলে গেছে? আমার জন্য না, তোদের জন্য। কাস্টমারগুলো কিছুক্ষণ অপেক্ষা করার পর পাঁচ বৌমা ঝগড়া করা দেখে সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। পাঁচ বৌমা কাজ করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতেই থাকে। আস্তে আস্তে তাদের ধাবায় কাস্টমারদের সংখ্যাও কমতে থাকে। কুন্তি দেবী এসবের ব্যাপারে একেবারেই অজানা ছিল। একদিন কুন্তি দেবী তার বৌমাদের বলে, এই যে শুনছো, দোকানের ইলেকট্রিক বিল দিয়ে গেছে কালকে, কেউ একজন গিয়ে টাকাটা দিয়ে আসবে। আর হ্যাঁ, এই কিছুদিনে তোমরা তো আমাকে একটা টাকাও সংসার খরচ দিলে না। কত টাকা লাভ হলো, কি হিসাব নিকাশ করলে, কিছুই তো বললে না। মা, আসলে আমাদের এই কদিনে ধাবা থেকে 1 টাকাও ইনকাম হয়নি। ইলেকট্রিক বিল দেওয়ার মতো টাকাও আমাদের কাছে নেই, আর সংসারের আনাজ সবজি কেনার মতোও টাকা নেই। মানে, তাহলে তোমরা এতদিন কি করলে?
প্রত্যেকদিন যে সকালবেলা সেজে গুজে তোমরা দোকানে যাও, সারাদিন কি করো? মা, আমরা 5 জন খুব মন দিয়ে কাজ করি, কিন্তু আসলে দোকানের মালিক চেঞ্জ হয়েছে তো, ওই জন্য আজকাল কাস্টমাররা বেশি আসছে না। আপনি আমাদের আরো কিছু সময় দিন, দেখবেন আমরা সব ঠিক করে নেব। ঠিক আছে, আমিও দেখি কবে সব ঠিক হয়। পরের দিন 5 বৌমা সময় মতো ধাবায় চলে যায়। সেদিনও তারা রীতিমতো নিজেদের মধ্যে ঝগড়া করা শুরু করে দেয়। এই, কালকে আমি দোকানের ড্রয়ারে 1000 টাকা রেখেছিলাম, সেটা কি হলো? এখন সবজি কিনবো কি দিয়ে? ওই 1000 টাকাটা আমি নিয়েছিলাম, আমার আইশ্যাডো শেষ হয়ে গিয়েছিল বলে আমি কালকে আইশ্যাডো কিনে নিয়েছি। মানে তুই আইশ্যাডো কিনে নিয়েছিস? মানে তুই একবারও আমাদের বলার প্রয়োজন মনে করলি না? দেখতেই তো পাচ্ছিস দোকান থেকে একটাও টাকা ইনকাম হচ্ছে না। এখন কি করে কেনাকাটা করব, আর কি করেই বা কাস্টমারদের জন্য খাবার তৈরি করব? সত্যি পিয়ালি দিদি, তোমার মাথায় একটুও বুদ্ধি নেই। আমাদের ধাবার এই অবনতি আজকে তোমার জন্য। তোমাকে তো ধাবা থেকে বের করে দেওয়া দরকার। দাঁড়াও, আজকে বাড়িতে গিয়ে শাশুড়ি মাকে আমি সব বলে দেব। এই, তুই বেশি বকিস না। কদিন আগে যে ড্রয়ার থেকে 500 টাকা নিয়ে তুই লিপস্টিক কিনলি, আমি তো তখন কিছু বলিনি। আর রূপালী, তুইও তো সেদিন ড্রয়ার থেকে 200 টাকা নিয়েছিলি, তোর ফেস ওয়াশ কিনেছিলি যে। একদম মিথ্যা কথা বলবে না, আমি কোনো ড্রয়ার থেকে টাকা নিইনি, ওটা আমার টাকা ছিল। 5 বৌমা প্রত্যেক দিনই তাদের ধাবা থেকে যে টাকা ইনকাম হতো সেগুলো নিয়ে নিজেদের মেকআপের জিনিস কিনতো। তারা একে অপরকে কিছু জানতেই দিত না। সেদিন তাদের মধ্যে এই নিয়েই বড়সড় রকমের ঝামেলা শুরু হয়। এমনকি ঝামেলা করতে করতে 5 বৌমা হাতা খুন্তি নিয়ে লড়াই করতে শুরু করে। তারা 5 জন একে অপরকে মারতে থাকে। ঠিক সেই সময় তাদের দোকানে একজন কাস্টমার আসে। এই যে দাদা ভাই, কেউ আছো নাকি? আমাকে 1 প্লেট কচুরি দাও। এ কি, তোমরা ধাবার মধ্যে কি করছো? তোমরা একে অপরের সঙ্গে মারপিট করছো কেন? এই থামো বলছি, থামো থামো, ছাড়ো। কাস্টমারটি তাদের শান্ত করার চেষ্টা করে। বড় বৌমা পিয়ালি খুন্তি ছুঁড়ে মোনালিকে মারতে চায়। সেই খুন্তি পিয়ালির হাত থেকে ছুটে যায়, আর খুন্তিটা গিয়ে লাগে সোজা কাস্টমারটির কপালে। কাস্টমারটির কপাল থেকে রক্তপাত হতে থাকে। ওরে বাবা রে বাবা, এসেছিলাম কচুরি খাওয়ার জন্য, এরা তো দেখছি খুন্তি দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাদের সবার নামে পুলিশ কেস করব। ঠিক সেই সময় সেখানে কুন্তি দেবী আসে। তার 5 বৌমা তখনও নিজেদের মধ্যে ঝগড়া লড়াই করেই চলেছিল। কুন্তি দেবী তার বৌমাদের এই অবস্থা দেখে খুব রেগে যায়। আশেপাশে স্থানীয় লোকেরা ধাবার সামনে ভিড় করে তাদের লড়াই দেখতে থাকে। কুন্তি দেবী প্রচুর পরিমাণে অপমানিত বোধ করে। সে ধাবা বন্ধ করে দিয়ে তার বৌমাদের বাড়িতে নিয়ে চলে আসে। তোমাদের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। ছি, তোমরা মানুষ নাকি জানোয়ার? আমার 5 ছেলে অন্য শহরে থেকে কত কষ্ট করছে, আর তোমরা এখানে আমাদের ধাবার এই অবস্থা করলে। যখন কোনো কাজ ঠিকমতো করতেই পারবে না, তখন দায়িত্ব নিতে গিয়েছিলে কেন? মা, আমি কিচ্ছু করিনি, সব এরাই করেছে, বিশ্বাস করুন। চুপ করো, কাল থেকে ধাবা আমি চালাবো। তোমরা বাড়িতেই বসে শুধু মেকআপ করবে। মা, আপনি একা একা কিভাবে ধাবায় কাজ করবেন? আমরাও আপনার সঙ্গে যাব। তোমরা আমার সঙ্গে গিয়ে কি করবে? আজকে অন্য কাস্টমারের মাথা ফাটিয়েছো, অন্যদিন তো আবার আমার মাথা ফাটাবে। না মা, আমরা আর ঝামেলা করব না, আমরা আপনার সব কথা শুনে চলবো। আপনি একা একা ধাবা চালালে লোকজন কি বলবে? আর আপনার ছেলেদের কাছেও তো আমরা খারাপ হয়ে যাব। ঠিক আছে, কাল থেকে আমি ধাবায় থাকবো, আর আমি যা বলবো তাই তোমাদের করতে হবে। তোমরা রাজি কিনা বলো। পরের দিন থেকেই কুন্তি দেবী তার 5 বৌমার সঙ্গে ধাবায় যায়। 5 বৌমা তাদের শাশুড়ি মায়ের কথা মতো কাজ করতে থাকে। শাশুড়ি মায়ের ভয়ে তারা একে অপরের সঙ্গে কোনো ঝামেলা করত না। এভাবেই ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করতে করতে তাদের মধ্যে একতা তৈরি হয়। তারা এখন আর কোনো রকমের ঝগড়া ঝামেলা করে না। তারা মন দিয়ে ধাবার সব কাজ করে। এভাবেই তাদের ধাবা আবার আগের অবস্থায় ফিরে যায়। কুন্তি দেবীর ছেলেরা বাড়ি ফিরে এলে সে তার ছেলেদের সামনে 5 বৌমার নামে খুব প্রশংসা করে। এসব দেখে 5 বৌমা আরো বেশি কাজের প্রতি উৎসাহিত হয় এবং তারা আরো মন দিয়ে ধাবার কাজ করবে বলে ঠিক করে।